এর গতিতত্ত্ব দিয়ে আমরা শুরু করব। ইতিহাসের গতিতত্ত্ব দিয়ে শুরু করলে দাঁড়াও, সাদাটা দিলে একটু ভালো হয়। গ্যাসের গতিতত্ত্বের অনেকগুলো স্বীকার্য আছে, তো তাই না? স্বীকার্যের মধ্যে আমাদের মেইনলি ইম্পর্টেন্ট স্বীকার্য হলো 2 আর 3 নাম্বারটা। তাও আমরা একটু প্রথমটা জানি। প্রথম কয়েকটা জানি। এক হচ্ছে গ্যাসের গঠন। এই গ্যাসের গতিতত্ত্ব এগুলা সবগুলা দিছে, মানে মূলত আমাদের একজনেই দিছে, বিজ্ঞানী ম্যাক্সওয়েল আর বোল্টম্যান একটা ছিল। বোল্টসম্যানের অনুসারে। তো এই গতিতত্ত্ব যখন দিছিল না, তখন কি সবাই সব গ্যাসকে আদর্শ ধরে ওনারা দিছিল, কিন্তু পরবর্তীতে দেখছে যে সব গ্যাস তো আদর্শ না এলে সব গ্যাসও মানে না। তাও এই স্বীকার্যের মধ্যে ধরো 6টা 7টা স্বীকার্য আছে, তার মধ্যে 2টা বাদ আর সবগুলোই সব গ্যাস মানে। যেমন গ্যাসের গঠন, গ্যাস হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হয়। এটা পরমাণু হইতে পারে, অণু হইতে পারে, তাই না? তার 2 নাম্বারটা 3 নাম্বারটা একটু পরে আসতেছি। 4 নাম্বারটা একটু বলি। তারপরে হচ্ছে যে সংঘর্ষ হয়, মানে একটা কণার সাথে আরেকটা কণার আঘাত ঘটতে পারে, একটাকে সংঘর্ষ হইতে পারে, এটা একটু বলছে। দ্বিতীয় কথা হচ্ছে 5, সংঘর্ষ ও প্রকৃতি। 5 নাম্বার বলছে গ্যাসের চাপ। গ্যাসের চাপটা কিভাবে নির্ধারণ করি? গ্যাসের চাপ কিভাবে নির্ধারণ করি আমরা গত ক্লাসে পড়ছি। একটা পাত্র আছে, এই পাত্রের গায়ে গ্যাস একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ চাপ প্রদান করবে সেটাই হচ্ছে গ্যাসের চাপ। আর হচ্ছে গ্যাসের অণুর গতিশক্তি, এটা আমরা কি একটা আদর্শ সমীকরণ আছে, ওটা আমরা দেখাই দিব। গ্যাসের অণুর গতি শক্তি, এখানে গ্যাস অণুর একটা গতিশক্তি একটা আদর্শ সমীকরণ আছে, পিবি ইকুয়াল টু 1/3 mc²। এটা একটু জেনে রাখবা, আর কিছু না স্বীকার্যের মধ্যে। তো এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে 2 এবং 3 নাম্বার স্বীকার্যটা। 2 নাম্বার স্বীকার্য বলছে, হ্যাঁ, গ্যাসের অণুসমূহের আয়তন। আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে এটা হচ্ছে অতি নগণ্য, যেটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য সঠিক। আদর্শ গ্যাস কি আমরা একটু পরে বুঝতেছি, বাস্তব গ্যাস কি আমরা একটু পরে দেখব। আদর্শ গ্যাসের জন্য এটা একদম সঠিক, কিন্তু বাস্তব গ্যাসের জন্য না। এটার উদাহরণ হচ্ছে, যেমন একটা পাত্রে ধরো একটা গ্যাস আছে, ওই গ্যাসটাকে যদি আমরা ঠান্ডা করি না, ওটা পাত্রের একটা নির্দিষ্ট এরিয়া দখল করবে, তরলে পরিণত হইলে একটা নির্দিষ্ট এরিয়া দখল করবে। তো এই দখলকৃত আয়তন অতি নগণ্য না, এটা নির্দিষ্ট একটা আয়তন আছে। 3 নাম্বার হচ্ছে গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ। গ্যাসের অণু সমূহের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ, এটা কেন গ্যাসের অণুসমূহের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কেন ইম্পর্টেন্ট? দেখো, আমরা জানি কি কঠিন পদার্থগুলা পরমাণুগুলা কাছাকাছি অবস্থান করে, তরল পদার্থ একটু দূরে, আর গ্যাসের ক্ষেত্রে অনেক দূরে দূরে। এখন দেখো, গ্যাসকে যখন আমরা ঠান্ডা করি, এটাকে ধরো আমরা ঠান্ডা করলাম, ঠান্ডা করলে এটা কি তরলে পরিণত হবে না? এখন কোনো কিছু তরলে পরিণত হইলে তাদের পরমাণুর মধ্যে তো আকর্ষণ থাকতে হবে, হয়তো বা কঠিনের লেভেলে না, আকর্ষণ তো থাকতে হবে। যেহেতু গ্যাসটাকে ঠান্ডা করলে আমরা তরলে পরিণত করতে পারি, তাই
গ্যাসের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ আসছে, কিন্তু কোন গ্যাসের মধ্যে? বাস্তব গ্যাসের মধ্যে, আদর্শ গ্যাসে নাই। এটা আদর্শ গ্যাসের জন্য সঠিক, গ্যাসের জন্য সঠিক কিন্তু বাস্তব গ্যাসের জন্য না। তাহলে আমরা এখন আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের ডিফারেন্সটা দেখি তাহলে। এটা খ নাম্বারে অনেক বেশি আসে। আদর্শ গ্যাস আর হচ্ছে বাস্তব গ্যাস। আসো, আদর্শ গ্যাস হচ্ছে আমাদের এতদিন পর্যন্ত যত সূত্র পড়ছি সকল সূত্র মেনে চলে হলো আদর্শ গ্যাস। বয়েল এই সংজ্ঞাটা এটা, যেই সকল গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে ও চার্লসের চার্লসের সূত্র মেনে চল, এটা কি হবে? চলে না। এক গেল। আণবিক আকর্ষণ থাকবে আদর্শ গ্যাসে? আণবিক আকর্ষণ বলতে কিছুই নাই আদর্শ গ্যাসে, কিন্তু বাস্তব গ্যাসে আকর্ষণ বিকর্ষণ দুইটাই বিদ্যমান। আসো, তারপরে আয়তন। আয়তন কি? অতি নগণ্য না? অতি নগণ্য, কিন্তু এটার ক্ষেত্রে নগণ্য নয়, নগণ্য নয়। ঠিক আছে। 4 নং, 4 নং, 4 নং হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। এটার জন্য আদর্শ গ্যাসের সমীকরণ হলো পিবি ইকুয়াল টু এন আর। এটার ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ অনেক ভয়ঙ্কর, এটা আমরা শিখছি। এটা হলো ব্যান্ডেল ওয়ালস সমীকরণ বলি আমরা। এন স্কোয়ার বি স্কোয়ার বি মাইনাস এন বি ইকুয়াল টু এন আর টি। এই সমীকরণ, এটার জন্য আদর্শ গ্যাসের সমীকরণ এটা। এটার জন্য আদর্শ গ্যাসের সমীকরণই, কিন্তু এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ বলি, একটু ভিন্নতর। আর আরেকটা যদি শিখো, আরেকটা শিখলে এটা মনে রাখো, এটা কিছুক্ষণ পরে আমরা সংকোচনশীলতার গুণাঙ্ক শিখবো, তখন আরো ভালো করে জানবো। বাট এটা হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক জেড এর মান। সংকোচনশীলতার গুণাঙ্ক জেড ইকুয়াল টু 1। এখানে হচ্ছে জেড এর মান নট ইকুয়াল টু 1। জেড গ্রেটার দেন 1 হইতে পারে, জেড লেস দেন 1 হইতে পারে, ডিপেন্ড করে, আমরা দেখবো। আসো, এবার হচ্ছে আমরা কিছু সূত্র শিখে যাই এখান থেকে। কিছু বেগ আছে, আমাদের 3 ধরনের বেগ আছে। একটা হচ্ছে বর্গমূল বর্গ দাঁড়াও, বর্গমূল গড় বর্গবেগ হবে, গড় বর্গবেগ। তারপর হচ্ছে গড় বেগ, আরেকটা হচ্ছে সাম্যাব্য বেগ। এটাকে বলি সিআরএমএস, এটাকে বলি সি বার, এটাকে বলি আলফা। এই সূত্রটা সবচেয়ে বেশি আসছে পরীক্ষায়। 3 RT/M, 8 RT/πM, আর এটা হচ্ছে √2 RT/M। হ্যাঁ দেখো, RT মানে পিবি লেখা যায়, তাই না? আমরা জানি
এক মোলের জন্য আরটি মানে পিবি লেখা যায়, পিবি বাই এম। এটা যে শিখছি আমরা, রো ইকুয়াল টু কি এম বাই বি, উল্টে দিলে 1/রো ইকুয়াল টু কি হবে, ভি বাই এম, ভি বাই এম। ঠিক আছে, এখানে দেখো ভি বাই এম আছে, তাহলে এখানে লেখা যায় 3p/রো। তাহলে সিএমএস এর তিনোটা সূত্র ইউজ করা যায়। সুন্দর করে বক্সটা করে দিই। আসো, এটা হচ্ছে আমাদের মেইন খেলা। এখন হচ্ছে একটা এমসিকিউ তে কোশ্চেন আসে, এদের অনুপাত কত, একটা একটার সাথে অনুপাত কত যদি বলো, অনুপাত যদি এক দিয়েও আসে, অনেক সময় এমনও আসে, আলফা সি বার সি আর এম এস ইকুয়াল টু হচ্ছে 1.29 ইস টু 1.45 ইস টু 1.58, এটা একটা। আর যদি সবচেয়ে লোয়েস্ট ভ্যালুটা দিয়ে ভাগ দিয়ে দাও, তখন আরেক ধরনের ইয়ে আসে। দুইটাই জানতে হয়, এমসিকিউতে দুই যে কোনো একটা দিয়ে দিবে। যদি 1.29 দিয়ে সবগুলাকে ভাগ দাও, তখন 1 হয়, 1.12 হয়, 1.22 হয়। আমার মতে নিচেরটা মুখস্থ করা সহজ, নিচেরটা মনে রাখবা, ভালো হবে। সিআরএমএস বেগটাই সবচেয়ে অ্যাকুরেট। এবার হচ্ছে গতিশক্তি, মোল গ্যাসের গতি শক্তি 3/2 এন আর টি। যদি এটা 1 মোল হয়ে যায়, এন এর মান 1 হয়ে যাবে, আর টি। আর এটাকে 3/2 পিবিও লিখতে পারো, তোমার ইচ্ছা। তো একটি অণু, একটি অণুর যদি গতিশক্তি বলে, বা একটি পরমাণুর, তখন হবে কি 3/2 আর টি ডিভাইডেড বাই এন। আর এন এ কে বলে বোলজম্যান ধ্রুবক, 3/2 কেটিও ইউজ করা যায়। কেটির ভ্যালু শিখে নিবা, 1.38 ইন্টু 10 সামথিং করে দিবা, তাহলে হয়ে যাবে। তো এখানে আর বেসিক জিনিসটা শেষ। এখন হচ্ছে আমাদের আসল যে অ্যামাগোর বক্র শিখা শুরু, যেটা পরীক্ষায় সর্বাধিক আসছে। পরীক্ষায় আসা মানে একটা গ্রাফ দিবে, পরীক্ষায় সিকিউ আসা মানে গ্রাফ দিবেই দিবে। দেখো, অ্যামাগোর, অ্যামাগোর অ্যামাগার বক্র, অ্যামাগার বক্র, বা হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ, মানে বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, এটা আমরা এই অ্যামাগর বক্র দেখলেই বোঝা যায়। দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে পিবি, পিবি একটা কনস্ট্যান্ট, তাই না? আর এখানে পি দিলাম, এখানে প্রেসার চেঞ্জ হবে, প্রেসার চেঞ্জ হইলেই তো পিবি এর চেঞ্জ হবে এখানে। তাহলে দেখো, পিবি থাকবে একটা কনস্ট্যান্ট, কারণ কি একটা অ্যাকুরেট লাইন কেন হবে, কারণ কি এটা একটা কি ধ্রুবক, ধ্রুবক অলওয়েজ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। কিন্তু এটা হচ্ছে কিসের জন্য, বাস্তব গ্যাসের জন্য না আদর্শ গ্যাসের জন্য, এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। কিন্তু বাস্তব গ্যাসের জন্য হবে এরকম, কিছু হবে ডিরেক্ট উপরের দিকে উঠে যাবে,
যে সকল গ্যাসের ওজন কম, যে সকল গ্যাস একটু পাতলা, তাই না, সেই সকল গ্যাসের জন্য হবে এরকম। আর যে সকল গ্যাসের একটু আকার বড়, তারা একটু নিচে যাবে তারপরে উপরে উঠবে, একটু নিচে যাবে তারপরে উপরে উঠবে, একটু নিচে যাবে তারপরে উপরে উঠবে। যেমন আমাদের N2O2 CO2, N2O2 CO2 ভরের উপর নির্ভর করে, যার ভর যেরকম সেরকম হিসাবে আমাদের হয়েছে। যার ভর সবচেয়ে কম সে সবার ডিরেক্ট উপরে উঠে গেছে, সবচেয়ে, আর যার ভর সবচেয়ে বেশি সে সবচেয়ে নিচে রয়েছে। এটা হচ্ছে আমাদের বেসিক জিনিস। তো এই বক্র থেকে আমরা দেখতে পারি যে কিছু গ্যাস, এক নাম্বার দুইটা জিনিস দেখতে পারি, এগুলো সব কি গ্যাস? বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস। ঠিক আছে, মনে থাকবে। আর এগুলো সব এখানে যেই ডটেড লাইন ছিল ওটা হচ্ছে এক। কিছু কিছু গ্যাস মানে H2, যেগুলো ছোট, এই সকল গ্যাসের যখন আমরা চাপ বৃদ্ধি করছি তখন পিবি ইকুয়াল টু ধ্রুবক ছিল না, ছিল না। তাই ক্রমান্বয়ে, ক্রমান্বয়ে কি হচ্ছে, উপরের দিকে উঠছে, তাই না? ক্রমান্বয়ে কি হয়েছে? ক্রমান্বয়ে যদি বলো, নয়ে উপরের দিকে গেছে। কি? উপরের দিকে গেছে। এটা বুঝছো? এটার একটা মাত্র কারণ আছে। কারণ কি? এটাকে চাপ যখন দিছি, এটা যখন H2 এবং হিলিয়াম এই দুইটা আকার ছোট তুলনামূলক, এদেরকে যখন চাপ দিছি আমরা, পি বাড়াইছি, এদেরকে আর ছোট করা যায়নি। ছোট করা যায়নি মানে এদের পেষণ মাত্রা, যেটাকে বলে আয়তনের পেষণ মাত্রা, খুবই কম। আয়তনের পেষণ মাত্রা কম, পরীক্ষা এটা ব্যাখ্যা দেওয়া লাগে, পেষণ মাত্রা কম। তাহলে এই জন্যই এরা কি হয়েছে, সরল লেখা হয়েছে। কি হয়েছে? সরল লেখা হয়েছে। তাহলে এদের সরল লেখা হয়েছে। তাহলে হাইড্রোজেন ও হিলিয়ামে যখন আমরা প্রেসার বাড়াইছি তখন পিবি ধ্রুবক ছিল না, ক্রমান্বয়ে উপর দিয়ে গেছে। কারণ হচ্ছে এদেরকে চাপ বাড়ানোর ফলেও তাদের কি আয়তন বাড়েনি। আয়তন না বাড়ার কারণে মানে এটা সংকুচিত করা যায়নি, এদের আয়তনের পেষণ মাত্রা খুবই কম, এই জন্য সরল লেখা হয়েছে। কিন্তু দুই নাম্বার, দুই নাম্বার কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, হিলিয়া, নাইট্রোজেন, এগুলোর ক্ষেত্রে কি হয়েছে? এগুলোর ক্ষেত্রে প্রথমে যখন চাপ বাড়াইছি, প্রথমে এটা দুইটা অংশ আছে, ছবি দেখলে বুঝবা। প্রথমে কিছু অংশ একটু পর্যন্ত নামছে, নামার পরে টুস করে আবার উপরে উঠছে, তাই না? তো প্রথমে যখন পি বাড়াইছি, পিবি এর মান কমছে, পিবি এর মান কমছে, তাই না? দ্বিতীয়ত, তো পিবি এর মান বাড়ানোর পর কিছুক্ষণ পর, কিছুক্ষণ পর পিবি এর মান বাড়াইলে সেই পিবি এর মান কি হয়েছে, মান বাড়ছে। এটার কারণ কি? প্রথম ক্ষেত্রে আমাদের, প্রথম ক্ষেত্রে কি হয়েছে, চাপ যখন প্রথমে ছিল পেষণ মাত্রা বেশি ছিল, তারপরে পেষণ মাত্রা ধীরে ধীরে হ্রাস পায়। প্রথম ক্ষেত্রে পেষণ মাত্রা, কিসের পেষণ মাত্রা? আয়তনের পেষণ মাত্রা বেশি থাকে। পরবর্তীতে পেষণ মাত্রা ধীরে ধীরে হ্রাস পায়।
ধীরে ধীরে হ্রাস পায়। যেহেতু ধীরে ধীরে হ্রাস পায়, এই জন্য এখানে কি হয়, বক্র রাখা হয়েছে। জিনিসটা বুঝছো? এটা বলো, জিনিসটা বুঝছো? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝছি। বুঝছি। হুম, তাহলে এবার হচ্ছে আমরা সংকোচনশীলতার গুণাঙ্কে যাইতেছি। আমাগর বক্র দেখবা সিকিউ তে কত পরিমাণ আছে, সিকিউ ধরলেই এই ছবিটা থাকবেই মিনিমাম। এখান থেকে কোশ্চেন দেখবা না দেখ, ছবিটা থাকবে। এবার হচ্ছে সংকোচনশীলতার গুণাঙ্ক। শীলতার গুণাঙ্ক, যেটাকে আমরা কিছুক্ষণ আগে দেখছি, জেড এর মান, জেড গ্রুপে। এটা দেখার আগে আগে আমরা জানি পিবি ইকুয়াল টু এনআরটি, এটা কে মানে, এটা কে মানে আদর্শ গ্যাস না? আর পিবি ইকুয়াল টু জেড এন আর টি, এটা মানে হচ্ছে বাস্তব গ্যাস। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স। একটা জিনিস দেখো, যে সংকোচনশীলতার যদি সংজ্ঞাটা বলো, সংজ্ঞাটা হচ্ছে আহ একই তাপমাত্রা ও চাপে, একই তাপমাত্রা ও চাপে বাস্তব ও আদর্শ গ্যাসের মোলার মোলার আয়তনের অনুপাতকে হ্যাঁ, অনুপাতকে সংকোচনশীলতার তো বলে। ঠিক আছে, এটা বুঝছো? আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1। ঠিক আছে, কোনো সমস্যা আছে? তাহলে তো পিবি ইকুয়াল টু এনআরটি হয়। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেড এর মান গ্রেটার দেন 1 হইতে পারে, জেড এর মান লেস দেন 1 হইতে পারে। জেড এর আরেকটা নাম আছে, পেষণ গুণাঙ্ক। পেষণ গুণাঙ্ক লেস দেন 1 মানে হচ্ছে কি বুঝেছে? হ্যাঁ দেখো, তুমি বুঝো, লেস দেন 1 আর গ্রেটার দেন 1। এখানে জেড এর মান গ্রেটার দেন 1 কার? হাইড্রোজেন, হিলিয়াম। জেড এর মান লেস দেন 1 কার? অক্সিজেনের, কার্বন ডাই অক্সাইডের। ঠিক আছে, একটু মনে রাখ। তো কেন, এই জিনিসটা একটু বুঝো, এটা মানে কি বুঝো। তো জেড এর মান লেস দেন 1 মানে বুঝায় আদর্শ গ্যাসের অপেক্ষায় এর পেষণ যোগ্যতা বেশি। এটা মানে বুঝায়, যেহেতু আদর্শ, এটা মানে কি বুঝায় আমি দেখাই। জেড মানে জেড ইকুয়াল টু আমরা ডিরেক্ট লিখতে পারি ভি বাই ভি নট। ভি নট মানে হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, আর এটা হলো বাস্তব গ্যাসের আয়তন। এটা লেস দেন জিরো মানে আদর্শ, লেস দেন জিরো মানে কি, লেস দেন 1 মানে কি, এক থেকে ছোট। এক থেকে ছোট কখন হবে? লেস দেন 1 মানে হচ্ছে এক থেকে ছোট। তখনই হবে যখন আদর্শ গ্যাসের অপেক্ষায়
অপেক্ষা বেশি পেষণযোগ্য, মানে যেটাকে চাপ দেওয়া যাবে। হ্যাঁ, পেষণযোগ্য। পেষণযোগ্য আদর্শ গ্যাস থেকে পেষণযোগ্য বেশি হওয়ার কারণে তো প্রথম দিকে নিচে নামছে, তাই না, এই গ্রাফটা। হ্যাঁ, আর হচ্ছে এটা হলো আদর্শ গ্যাস থেকে কম পেষণযোগ্য। আদর্শ গ্যাস হতে কম পেষণ যোগ্য, এটা গেল। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের মেন কথা হচ্ছে আদর্শ গ্যাসের মধ্যে, আদর্শ গ্যাস কেন বাস্তব গ্যাসের মতো আচরণ করে না, আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের সাথে আদর্শ আচরণ কেন হয় না, এটার মেইন ব্যাখ্যাটা আমরা স্বীকার্যে বলে আসছি। এই দুইটা জিনিসে মনে রাখবা। এক হচ্ছে এদের একটা নির্দিষ্ট আয়তনও আছে এবং তাদের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ আছে, এই দুইটা কারণে বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। এবার আসো, বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো আচরণ করাইতে হবে, কিভাবে করাবো? হ্যাঁ, দেখো, পিবি ইকুয়াল টু এনআরটি, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন হচ্ছে ইয়ার জন্য ব্যান্ডা ওয়ালস ইকুয়েশন, পি প্লাস এন স্কোয়ার এ বি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস, সরি, বি মাইনাস এন বি, বি মাইনাস এন ভি ইকুয়াল টু এন আর। কিভাবে বাস্তব, এটা হচ্ছে কি সমীকরণ আগে বলো? ব্যান্ডার ওয়ালস সমীকরণ। ব্যান্ডার ওয়ালস সমীকরণ, এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য, এটা আদর্শ গ্যাস। এখন বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাসের মতো কিভাবে আমরা পরিণত করতে পারি, এটা, তার মানে এখান থেকে এই জিনিসটাকে ডিসমিস করতে হবে, এখান থেকে এই জিনিসটাকে ডিসমিস করতে হবে, তাই না? দুইটা জিনিস থেকে এই দুইটা জিনিস যদি ডিসমিস করা যায়, তাহলে আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। আমি এ আর বি কি, মানে এ আর বি কি, এটা একটু পরে বলবো, আগে আমাকে লিখতে হবে কিভাবে আমরা এটাকে ডিসমিস করব। এটা মনে রাখো, এখানে একটা লাইনে সবচেয়ে বেশি এমসিকিউ বলো সিকিউ তে বলো, সবচেয়ে বেশি আসে নিম্ন চাপে আর খুব উচ্চ তাপমাত্রায়। নিম্ন চাপে এবং খুব উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এবার কেন করে, এটা মেইন জিনিসটা হচ্ছে কেন করে। যখন একটা জিনিস চিন্তা করো, কোনো এমনি গ্যাস, এটা দূরে দূরে আছে, এটাকে আরো তাপ দিলাম, টেম্পারেচার বাড়াই দিস, প্রেসার কমাই দিস, তার মানে কি এদের মধ্যে এখন কোনো বাধা নাই, এরা আরো দূরে দূরে চলে যাবে, এরা এখানে যদি থাকে এরা আরো দূরে দূরে যাবে, তাই না? যেখানে ছিল আগে থেকে অনেক আরো বেশি দূরে দূরে অবস্থান করবে। তারা একটু দেখো, এখানে ছিল, এখানে, এখানে, একটা হচ্ছে এখানে, এখানে, এখানে ছিল, এগুলা এখন আরো দূরে দূরে অবস্থান করতেছে। এখানে যে আয়তন ছিল, এই আয়তনটা বাড়ছে না, ভি এর মান বাড়ছে, ভি এর মান বাড়লে আয়তন যদি বাড়ে, দেখো আগে এদের মধ্যবর্তী দূরত্ব চিন্তা করো, এদের মধ্যবর্তী দূরত্ব খুবই তুলনামূলক কাছে, কিন্তু এদের এদের চিন্তা করো, একটার থেকে একটার দূরত্ব কত, অনেক বেশি হয়ে গেছে না? এটাকে কি দূরত্ব বলে? আন্ত আণবিক দূরত্ব, তাই না? আন্ত আণবিক, আন্ত আণবিক কি দূরত্ব কি হয়েছে? দূরত্ব বেড়ে গেছে। আন্ত আণবিক দূরত্ব বাড়ছে, আয়তন বাড়ছে, আয়তন বাড়ে কেন? আন্ত আণবিক দূরত্ব বাড়ছে। এবার
দূরত্ব যত বাড়বে, চিন্তা করো, দূরত্ব যত বাড়বে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণও কমবে। আণবিক, এই দেখো কোনটার কারণে কি হইতেছে, আয়তন বাড়ছে, আন্তঃআণবিক দূরত্ব বাড়ছে। আন্তঃআণবিক দূরত্ব বাড়ে, আন্তঃআণবিক আকর্ষণ কি হয়েছে, আকর্ষণও কমে গেল। এটা দেখো, এক একদম স্বীকার্যের 3 নাম্বারটার সাথে মিলে গেছে, আকর্ষণ নাই, এখন আকর্ষণ কমাই ফেলাইছি, ওটার সাথে মিলে যাইতেছে আস্তে আস্তে। এবার দেখো, এবার আকর্ষণ কমে গেছে এবং আয়তন বেড়ে গেছে। এবার তুমি একটু তাকাও, 1 নাম্বার ভি মাইনাস এন বি, যদি ভি এর মান বেড়ে যায় তাহলে ভি এর মান বাড়ছে, তার মানে বি কে নগণ্য ধরা যায়, নগণ্য ধরা যায়। নগণ্য যদি ধরা যায়, নগণ্য ধরা যায় তাহলে বি মাইনাস এন ভি ইজ অলমোস্ট ইকুয়াল টু বি লেখা যায়। হ্যাঁ, 2 নাম্বার দেখো, পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইড বাই বি স্কোয়ার। এটার ক্ষেত্রে কি আছে, এটার মধ্যে দেখো ভি এর মান অনেক, বি এর মান, বি আছে নিচে, তাহলে যদি বি এর মান বাড়ে তাহলে এন স্কোয়ার এ ডিভাইড বাই ভি স্কোয়ার, এটার মান বাড়বে। এটার মান বাড়লে এটা অলমোস্ট ইকুয়াল টু কি হয়ে যায়, শূন্যের কাছাকাছি হয়ে যায় না, নগণ্য হয়ে যায় না, নগণ্য, নগণ্য হয়ে গেলে তাহলে পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি স্কোয়ার, এটাকে অলমোস্ট লেখা যায় পি, তাই না? এভাবে ব্যান্ডাওয়াল সমীকরণটা পরিণত। হুম, ঠিক আছে। এটা আরেকটা লজিক আছে, আমরা যখন এ আর বি এখন আগে পড়াই, এ বি এর মেন ইয়া, এ আর বি মানে কি? এ হচ্ছে চাপ, এ হচ্ছে কি চাপ সংশোধন ধন চাপ সংশোধন ফ্যাক্টর। চাপ সংশোধন ফ্যাক্টর মানে কি বুঝাইছে এবার দেখ, এটা আমাদের, এইটা এর মান, এ এর মান দুইটা জিনিসের উপর নির্ভর, দুইটা জিনিস না, একটা জিনিসটা বলতে পারো, আন্ত আণবিক বল, আণবিক, আন্তঃআণবিক বল। যেহেতু এখানে এই এটার মধ্যে তাপ বাড়ায় দিছে, আন্তঃআণবিক বল বা আন্তঃআণবিক আকর্ষণ কমে গেছে, তাই এর মানও কমে যাবে, তাই না? এটা একটা ফ্যাক্টর। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এ যাদের আণবিক ভর বেশি, আণবিক ভর বেশি, তাদের এর মান বেশি। হ্যাঁ, এবং যাদের আণবিক ভর বেশি হয় তাদেরকে তরল করতে কম চাপ লাগে, অল্প চাপে তরলীকরণ করে, অল্প চাপে তরলীকরণ করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে চাপ সংশোধন এর জন্য আলফা। আলফা, এবার বি হইতেছে কি, আয়তন সংশোধন ফ্যাক্টর, এটা হচ্ছে এই গেছে, এটা হচ্ছে বি।
আয়তন সংশোধন ফ্যাক্টর, আয়তন সংশোধন ফ্যাক্টর। আয়তন সংশোধন ফ্যাক্টরটা, আয়তন সংশোধন ফ্যাক্টরটা হচ্ছে আমাদের এখানে এটা কিসের উপর নির্ভর করে? বিএন মান। বিএন মানটা নির্ভর করে অণুর ব্যাসার্ধ, অণুর ব্যাসার্ধের উপর বা আকারের উপর। আকার বাড়লে, আকার যদি বাড়ে বি এর মানও, বি এর মানও বাড়বে। হ্যাঁ, এর সাথে বুঝছো, এটা আমাদের জানতে হয় আহ তো একটা জিনিস মনে রাখবা, বি এর মান বাড়বে। বি এর মান যদি বাড়ে পাত্রের আয়তনের তুলনায়, আয়তনের তুলনায় কোনো নিজস্ব আয়তন নগণ্য হয় না, কোনো নিজস্ব আয়তন নগণ্য হয় না। এটা বুঝছো? আয়তন নগণ্য হয় না। এবার দুইটা জিনিস মাস্ট মাস্ট এমসিকিউর জন্য মনে রাখবা। দুইটার একক কি? আয়তন সংশোধন গুণাঙ্ক বা এর একক হচ্ছে এটিএম লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। এটা আমি তোমাকে প্রমাণ করেও দেখাইছিলাম একবার, এখন আর দেখাইতেছি না। লিটার মোল ইনভার্স 1, মনে রাখবা, শেষ। এখানে এই সিকিউটা সবচেয়ে বেশি আসছে, সবচেয়ে সবচেয়ে এবং সবচেয়ে বেশি আসছে। ঠিক আছে, এবার হচ্ছে সিলিন্ডার জাতকরণ। আগে এক সময় আসতো যখন ফুল সিলেবাস ছিল, এখন তো আবার ফুল সিলেবাস, এই জন্য এখন আসবে। জাতকরণ, সিলিন্ডার জাতকরণ একসাথে লিখলাম না, আলাদা করে লিখলাম, মানে সিলিন্ডারে পরিণত করব, শেষ। এখন আগে জানতে হয় কয় ধরনের গ্যাস আছে। প্রথম কথা হচ্ছে আমরা যে এলপিজি গ্যাস ইউজ করি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আছে, সিএনজি আছে, এলএনজি আছে, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস। তো এলপিজি, এলপিজি তে কি বেশি থাকে মনে রাখতে হবে, বিউটেন প্লাস প্রোপেন। এটা হচ্ছে 70, বিউটেন হচ্ছে 75%, প্রোপেন 25%। সিএনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এটার মধ্যে সবচেয়ে বেশি থাকে হলো মিথেন, CS4, 90 থেকে 90, 95 থেকে 99%, 95 to 99%। এক, এছাড়াও কিছু বাকি থাকে, প্রোপেন, বিউটেন, ইথেন, সরি, E3S3O S10, এগুলা থাকতে পারে। এছাড়াও এলএনজি এত বেশি ইম্পর্টেন্ট, তোমাকে আলাদা করে পড়া লাগে না, বাট এলএনজি, এলএনজির একটু হালকা করে ইয়াদ আছে, ব্যাখ্যাটা আছে তোমাদের। হুম, তো এখানে হচ্ছে আমাদের লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যেটা আছে, ওটার মধ্যে তো আমরা কি কি আছে এটা আমরা জানি। ওটা কই থেকে, মূলত এটা কিসে ইউজ করি? সিলিন্ডারের জন্য, এলপিজি। আমরা বাসায় যে সিলিন্ডার ইউজ করি ওটার জন্য আমরা মূলত এটাই ইউজ করি। তারপরে
এটা হয় মূলত গন্ধহীন। এই জন্য গন্ধ নাই বলেই হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আহ গন্ধহীন। আমরা যে ধরো গ্যাস লিক হইলে জানতাম, তো তাও আমরা গন্ধ পাই কিভাবে? কারণ কি, এখানে আমরা একটা মানে আর্টিফিশিয়ালি একটা একটা জিনিস ইউজ করি, সেই জিনিসটার নাম লিখে দিই দাও। আর্টিফিশিয়ালি একটা জিনিস ইউজ করি যেন আমরা গ্যাস লিক হলে গন্ধটা পাই। সেটা হচ্ছে মারক্যাপটান। মারক্যাপটান ইউজ করি। মারক্যাপটান ইউজ করি, একটা কি ঝাঁঝালো গন্ধ আছে, দেখবা গ্যাস লিক হইলে তখন আমরা ওটা সহজে গন্ধটা পাই। এটা একটা থায়ল, থায়ল মিথাইল থায়ল আছে, থায়ল ইথাইল একজন এক ধরনের লিকেজ হইলে আমরা এই গন্ধটা পাই। এটা হচ্ছে এই জন্য আমরা ইউজ করি। এবং এটা সবচেয়ে ভালো একটা হচ্ছে এলপিজি। 94,000 আমাদের কিলো জুল উৎপন্ন করতে পারে পার মিটার কিউবে। অনেক বেশি এবং ক্লিন, এর মধ্যে কোনো ছাই হয় না। ক্লিন ফুয়েল বলে, কোনো ছাই হয় না। এটা এমসিকিউতে আসে, এটা মনে রাখবা। আর এই সিএনজির কথা যদি একটু বলি, সিএনজি হচ্ছে আমাদের নর্মালি যেই মানে হচ্ছে কি বলে ইন্ডাস্ট্রিতে ইউজ করে, সিএনজি ফিলিং স্টেশনে, এগুলোতে আমরা ইউজ করে থাকি, বুঝছো? বেশিরভাগ ক্ষেত্রে গাড়িতেই ইউজ করি। আর এলএনজি, এলএনজিটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন যেগুলো, এটাও হচ্ছে ক্লিন ফুয়েল হিসাবে পরিচিত। কিন্তু এটা কোন জায়গায় ইউজ করি বলতে পারবা? এটা হচ্ছে আমাদের যে ডিরেক্ট গ্যাসের লাইন যেগুলো আছে, ডিরেক্ট গ্যাস লাইন যেটা আছে সেগুলোতে আমরা এটা ইউজ করি আর কি বেশিরভাগ ক্ষেত্রে। এবার এগুলো তো আমাদের লাগবে না। আমাদের হচ্ছে গ্যাসকে কিভাবে তরলীকরণ করব। ওর সূত্র, শর্ত আছে কয়েকটা। এক হচ্ছে বেশিরভাগ না, মোটামুটি একটাই শর্ত মানে বেশিরভাগ গ্যাসে, সেটা হচ্ছে চাপ কমায় দিলে তরল হয়ে যাবে। কি করব? বেশিরভাগ ক্ষেত্রে কি আহ চাপ কমায় দিলে হয়, আর এটার সাথে চাপের সাথে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে যাইতে হয়। তাপমাত্রা কমাইতে হয়। এবং এবার হচ্ছে দুইটা জিনিস আমাদের জানতে হবে। দুইটা জিনিস জানতে হবে, যে তাপমাত্রায় নিলে গ্যাসটা কি তরলে পরিণত হয়। হুম। যে তাপমাত্রায় নিলে কিছু কিছু মানে আগে এটা বুঝো, শুধু চাপ কমাইলেই মোটামুটি অনেক গ্যাস তরল হয়ে যায়, কিন্তু তাপের প্রয়োজন হয় না। কিন্তু কিছু কিছু গ্যাস একটা নির্দিষ্ট তাপমাত্রা নেওয়া ছাড়া যতই চাপ দাও তাকে তরলে পরিণত করা যায় না। ওই তাপমাত্রা হচ্ছে ক্লান্তির তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রান্তি তাপমাত্রা মানে যে তাপমাত্রায় না নিলে তুমি কোনোভাবেই তরলটাকে কি করতে পারবা না, কোনোভাবেই তরলটাকে কি তরলে পরিণত করতে পারবা না গ্যাসটাকে। আর একটা ক্লান্তি চাপ আছে, ক্লান্তি চাপ হলে তুমি তাপ যতই কমাও না কেন, ক্লান্তি নিয়ে গেছো, কিন্তু তাকে একটা নির্দিষ্ট চাপ না দিলে সে তরলে পরিণত হবে না। তাকে বলো ক্লান্তি চাপ। এটা মনে রাখ, ঠিক আছে? যখন আমরা তাপমাত্রা কমাবো তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বৃদ্ধি পায়, এটা তো বুঝো। আর চাপ কমাইলে হচ্ছে কি হয়, তাদের মধ্যে কি হয়? হ্যাঁ, সর্বনিম্ন যে পরিমাণ এটা আমরা বুঝি গেলাম। তো এটা নিয়ে আমাদের আর কোনো প্যারা নাই, এইগুলা একটু দেখে নিবা। এটা দেখলে আমরা মোটামুটি মানে বেসিক জিনিসটা লিখতে পারবো, আর কিছু লাগবে না।
এই এই অংশটা তাহলে আমাদের শেষ, আর আমাদের একটা অংশ বাকি আছে, অ্যাসিড ক্ষার অংশ। আর একটা হচ্ছে আমাদের ওই কিছু ধাতু মাতুর আছে, তারপরে হচ্ছে আমাদের আর্সেনিকের অংশটা আছে, নাইট্রোজেন ফিক্সেশন আছে। ওটা আমরা নেক্সট দিন শিখবো। ঠিক আছে। তোমরা কি সিকিউ কোর্স করছো আদৌ?